So in hematology X-ray there is only one X-ray. সবাই বলতে পারবে এটা কি? First describe the X-ray. So what are your differential diagnosis? It is seen in the diseases where there is hemolytic anemia and there is hypertrophy of the hematopoietic it is a feature of hemolytic anemias. There are other differential features. তো বলতে হবে hemolytic anemia যা যা হতে পারে তার মধ্যে এটা একটা. So this is called hair on end appearance. Actually what happens is the trabecular space in between the both the lamina is elongated and the diploic space got widened. So in extramedullary hematopoiesis occurs and this space got widened and this appearance is called hair on end, মানে চুলগুলো দাঁড়িয়ে আছে টাইপের, like this. এই যে চুলগুলো দাঁড়িয়ে আছে যেরকম, সে hair on end appearance. This is suggestive of an medullary hematopoiesis. দেখ এটা হচ্ছে মেডালা, এখানে তা হিমাটোপয়েসিস হতো, তো যেই মুহূর্তে এখানে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হচ্ছে বিকজ অফ ভেরিয়াস রিজনস, তো সেইখানের স্পেসটা দেখ ওয়াইডেন্ড হয়ে যাচ্ছে. সো দিস ইজ কল্ড এক্সট্রা মেডুলারি হিমাটোপয়েসিস সিন ইন হিমালাইটিক অ্যানিমিয়াস. এখানে একটা নিউমোনিক আছে, হাই নেস্ট. ওকে, so this hereditary spherocytosis, iron deficiency anemia, neuroblastoma, hemolytic anemia, sickle cell disease and thalassemia major. এটা মনে রাখতে পারিস. তো তোরা বলবি যে হচ্ছে seen in diseases of hemolytic anemia. তার মধ্যে what are the hemolytic anemias তুই সব বলবি, তার যা যা আছে তার সাথে it is predominantly is seen in thalassemia major. Now there are দুটো ইনস্ট্রুমেন্ট আজকের ক্লাসে আছে. One is called দুটো নিডল, দুটোই বোন ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি নিডল. ওয়ান ইজ কল্ড ক্লিমাজ নিডল, অ্যানাদার ইজ কল্ড সালাজ নিডল. এটা তোরা বোধহয় মেডিসিনে পড়েছিস, প্যাথোতে পড়েছিস. আর একটা অ্যানাদার ইজ কল্ড অ্যানাদার ওয়ান জামসিদিস নিডল. প্যাথোতে দেখেছিস, আমাদের এখানে জামসিদিস লাগে না. হ্যাঁ, so this is জামসিদিস. এটা আমি তোকে দেখাতে পারবো না, বাকি দুটো দেখ. সো এটা হাতে নিয়ে দেখবি. ফার্স্ট ওয়ান ইজ কল্ড দিস দ্য ক্লিমাস নিডল. কি আছে এখানে? একটা স্টিলেট, আর এইখানে একটা হলো এরিয়া বড়, আর এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু. এইটা এই গোটা স্ক্রুটাকে তুই ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারিস কতটা থিকনেস তুই ভেতরে এখানে ইনসার্ট করবি. সেম জিনিসটা ক্লিমাজেও সেম নিডল, সেখানেও একটা স্টিলেট আছে, এই যে স্টিলেট, ওখানে এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু. এটা খোলা যায়. এই যে এ করে আমি কতটা বোন ম্যারো অ্যাসপিরেট করব সেইটা দেখা যায়. সো দিস ওয়ান ইজ দ্য সালাস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ক্লিমাজ. সো what are the sites where we do bone marrow aspiration? Sternum, tibia, and most commonly tibia bollo, আর most commonly posterior superior iliac spine. তাহলে most common posterior superior iliac spine. Next most common is the sternum or tibia. In less than 1 year of age we use tibia. At the level of tibial tuberosity, just medial to it. Normally pediatric patient আর adult কোথায় করা হয়? Posterior superior iliac spine. Sternum is a good option, but problem in sternum is the marrow, the cortex is very thin. আর ঠিক তার নিচে আছে আমাদের mediastinum. So if you over puncture, you will insert the needle to the mediastinal structure. So there will be much more injury. সেই দিক থেকে posterior superior iliac spine is much more advantageous. কিভাবে? কারণ তার নিচে কোনো ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার নেই, আর জিনিসটা খুব ঠিক, তুই ভুল করে ইনসার্ট করলেও কোনো মেজর ভেসেলসে যাবে না. এই দুটো হাতে আগে দেখ, তারপর একটা পরটা আসছি. তারা তুই এটা নে, আর দুটো একসাথে না, আর একজন অন্যদিকে সার্কুলেট কর. এই দুটো কিন্তু এক্সামে দেওয়া হবে. ওয়ান ক্যান আস্ক এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস টু নিডলস. কি হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন টু ডিটেক্ট? Well, what are the indications of bone marrow aspiration or biopsy? Leukemias,
bone marrow failure syndromes, any leukemia, lymphoma, আর স্টোরেজ ডিজিজ লাইক গচার্স। আর কিসে করা হয়? এপ্লাস্টিক অ্যানিমিয়া না, ফর ডিটেকশন, তার মধ্যে এপ্লাস্টিকের মধ্যে তো কজও তো অনেক আছে। হোয়াট ইজ দ্য কজ? সো দেয়ার আর দুটো জিনিস করা হয় এখানে। ওয়ান ইজ কল্ড বোন ম্যারো অ্যাসপিরেশন, অ্যানাদার ইজ কল্ড বোন ম্যারো বায়োপসি। সো ফার্স্ট, মোস্ট কমনলি ডান ইজ বোন ম্যারো অ্যাসপিরেশন। ফার্স্ট পেশেন্টটাকে উল্টো দিকে মানে প্রোন পজিশনে শোয়ানো হলো, লোকাল অ্যানাস্থেটিক দেওয়া হয় জায়গাটাতে। দেন ইউ ইন্ট্রোডিউস দ্য বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল থ্রু এ সার্কুলার মোশন। তুই যতটা অবধি ইনসার্ট করতে চাস ওইখানে যে অ্যাডজাস্টেবল স্ক্রুটা আছে ততটা অবধি মার্ক করে রাখবি, যাতে তুই ওভার পাংচার না করিস। ওই অ্যাডজাস্টেবল স্ক্রুটার কাজ হচ্ছে ওইটা, সে সালাস ক্লিমাস যেটাতে হোক একটা। তো তারপরে you insert the bone marrow aspiration needle through circular motion. There will be sudden a loss of resistance. যেই মুহূর্তে loss of resistance টা পাবি, now you have entered the medullary cavity. তো এইবারে সেখান থেকে স্টিলেটটাকে উইথড্র করা হয়। Then you introduce a syringe, then try to aspirate the material. সঙ্গে সঙ্গে মেটেরিয়ালটাকে অ্যাসপিরেট করে একটা কাঁচের স্লাইড রেডি করা থাকে, সেখানে সঙ্গে সঙ্গে স্লাইড মেথডে যেরকম ভাবে ব্লাড স্মিয়ার করেছিস তোরা প্যাথোলজিতে, সেরকম ভাবে বোন ম্যারো স্মিয়ার করা হয়। কিভাবে বোন ম্যারোতে বুঝতে পারবি যে বোন ম্যারো থাকলে কিছুটা বনি স্পিকিউলস পাবি, ব্লাডের মতো অতটা স্মুথ হবে না, কিছুটা বনি স্পিকিউল পাবি ওর মধ্যে। আর বোন ম্যারো যদি বায়োপসি করতে চাস তাহলে জেনারেলি জামসিদিস নিডল ইউজ করা হয়। নিডলটাকে ইন্ট্রোডিউস করে পুরোটাকে ঘোরানো হয়, যাতে একটা কাট অফ বোন দ্যাট ইজ মানে যেটা তুই বায়োপসি নিতে যাচ্ছিস সেই নিডলটা একটু মোটা হয়, সেইটা যাতে ওই দেখ এই সাইজটা একটু মোটা, ম্যারোর একটা পোর্শন এর ভেতরে যাতে ইন্ট্রোডিউসড হয়ে যায়, সেইটা করার পর এইটাকে বার করা হয় আর সেইটাকে বায়োপসির জন্য পাঠানো হয়। এমনি ওপিডি প্রসিডিওর, কোনো অ্যাডমিশন লাগে না, ভেরি ইজি, লোকাল অ্যানাস্থেটিক দিয়ে করা যায়, জেনারেল অ্যানেস্থেসিয়া দরকার হয় না। আচ্ছা, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ কি, মানে কন্ট্রাইন্ডিকেশন কি কমনলি মনে মনেই বলতে পারবি? অস্টিওপোরোসিস আছে, হ্যাঁ, অ্যাক্টিভ ইনফেকশন লোকাল, আচ্ছা ব্লিডিং বা কোনো কোয়াগুলেশন ডিসঅর্ডার, সেগুলো কন্ট্রাইন্ডিকেশন হলো। দেখা হলো নিডলটা। আচ্ছা, নেক্সট টপিক আজকে সেটা হচ্ছে হিমাটোলজি চার্টস। সো হিমাটোলজি চার্টস। সো ইন হিমাটোলজি চার্টস যেমন তোদের ইউরিন চার্ট দেওয়া হয়েছিল এক্সামে, সেরকম হিমাটোলজি চার্টস আছে। এই চার্টগুলোই দেওয়া হবে এরকম নয়, চার্ট যা খুশি হতে পারে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হাউ টু diagnose and what are the differentials. ধর এরকম একটা চার্ট দেওয়া হলো। ফার্স্ট ওয়ান, হিমোগ্লোবিন 5, so this is anemia. Total leukocyte count 9500, neutrophil 42, lymphocyte 52 and reticulocyte 5%. RBC morphology-তে দেখ microcytic hypochromic with anisocytosis, poikilocytosis and presence of target cells. Platelet 1,80,000. আরেকটা দেখ লেখা আছে HbF 98% and HbA2 2%. সো কি ভাবছিস? থ্যালাসেমিয়া। সো দিস ইজ এ কেস অফ থ্যালাসেমিয়া। হোয়াই, কেন বলছিস থ্যালাসেমিয়া? HbA2 আছে, HbA 90। যদি এই দুটো HbF আর A2 যেটা না দেওয়া হতো তাহলে কি বলতিস? আয়রন ডেফিসিয়েন্সি বলতিস। এখানে যদিও রিপোর্টটা পুরোটা ইনকমপ্লিট, হ্যাঁ, এটা বলছি রিপোর্টটা ইনকমপ্লিট, এখনো আরো নেই, পরেরটা বুঝতে পারবি। এটা দেখ হিমোগ্লোবিন 4.5 গ্রাম, সো দেয়ার ইজ অ্যানিমিয়া। টোটাল এরিথ্রোসাইট কাউন্ট 2.6 মিলিয়ন। নরমালি কত থাকে? 4.5 to 5.5. Total count 6,700, neutrophil 38, lymphocyte 56.
RBC, microcytic hypochromic, anastocytosis, poikilocytosis and presence of target cell. এবারে দেখ এখানে RBC ইন্ডিসেসটা এক্সট্রা দেওয়া আছে, যেটা আগেরটা ছিল না। MCV is 58, মানে কম না বেশি? কত হলে কম বলবো? MCV মিন কর্পাসকুলার ভলিউম 80, 80 কম হলে কম বলবো, ডেফিনিট কম হচ্ছে 70 কম হলে, সো ইট ইজ 58। MCH মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন 8, সেটাও কম। মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন সেটাও খুব কম, 11। তার সাথে সাথে সিরাম ফেরিটিন 4.5, এটা কত কম হলে আমরা বলি ফেরিটিন কম? না 15, মোটামুটি পেডিয়াট্রিকে 15, কোন কোন জায়গায় 20ও বলে, 15, 15। So this is a case of iron deficiency anemia. হলো? আচ্ছা, নেক্সট এটা দেখ, হিমোগ্লোবিন কত? 5.6, টোটাল লিউকোসাইট কাউন্ট 1,20,000, প্রচুর বেড়ে গেছে। নিউট্রোফিল 10%, লিম্ফোসাইট ইজ 70%, খুব বেশি, and there is presence of lymphoblasts 18%. So RBC morphology is normal, platelet count is decreased 46,000. So your differential would be ये बोलबी ना, that is you call it leukemia, acute. This is a case of acute leukemia. কিভাবে বুঝতে পারছিস? There is presence of lymphoblasts 18% plus total leukocyte countটা প্রচুর রাইজ, হাই হয়েছে, আর হিমোগ্লোবিন প্লেটলেটটা কমে আছে। জানা নেই, সে তোকে রিপোর্টে সপ্তাহ দেয়নি, যদি পেতে পারিস, যদি পাস তো বলিস, এটাই দেওয়া হবে তা নয়, মানে এরকম ভাবে বলিস। ইট ইজ এ কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া। আরেকটা দেখ, হিমোগ্লোবিন 12.5, ঠিক আছে, টোটাল কাউন্ট 6,800, নিউট্রোফিল 48, লিম্ফোসাইট 46, আরবিসি নর্মোসাইটিক নর্মোক্রোমিক, প্লেটলেট কাউন্টটা কিন্তু 34,000। কি বলবি? কি অ্যানিমিয়া আছে ওখানে? 12.5, হ্যাঁ বল। ইয়েস, সো ইট ইজ এ কেস অফ আইটিপি। কেন বলছি? বাকি দেখ, হিমোগ্লোবিন কমিউনিটি টোটাল কাউন্ট মোটামুটি নর্মাল টু লোয়ার সাইড, আরবিসি ইজ অলসো নর্মোসাইটিক নর্মোক্রোমিক, প্লেটলেট 34,000। সেম পিকচারে যদি আমার এখানে টোটাল কাউন্টটা বেশি থাকতো আর এখানে একটা ব্লাস্ট থাকতো, তাহলে সেটা অ্যাকিউট লিউকেমিয়া হয়ে যেত। So this is a case of ITP. এটা দেখ, so it is a case of hemoglobin 4.8, কম, total leukocyte count কম 3,000, neutrophil 60%, lymphocyte 80% and platelet is 20,000। তাহলে সবকিছুই কম, কি বলবো সেটাকে? প্যানসাইটোপেনিয়া। মানে প্যানসাইটোপেনিয়া মানে আমরা কোথায় পাওয়া যায়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। So it is a case of pancytopenia and aplastic anemia. Now the topic of discussion is neonatal jaundice. It is one of the most important topic for your neonatal examination or newborn examination. Almost 50% of the students will be asked in the exam regarding neonatal jaundice. কাজী এটা কিছু পড়ে যাস না যাস, জন্ডিস না পড়ে গেলে পাস করবি না, ঠিক আছে? ওদিকে এদিকে আর কিছু নেই, সব দিকে এবারে। সো নিওনাটাল জন্ডিসটা কিন্তু যা আছে, তোরা কোন বই পড়িস না, অ্যাটলিস্ট ঘাইটা লাইন বাই লাইন পড়বি, না হলে কিন্তু নিওনাটাল জন্ডিসে ভুলভাল বললে কিন্তু ইউ উইল নট পাস। সো দেয়ার আর টু টাইপ। সো হোয়াট ইজ নিওনাটাল জন্ডিস? Neonatal jaundice can be of two types. One is called physiological neonatal jaundice, another is pathological jaundice. So physiological jaundice মানে সেটা অলমোস্ট অল নিউবর্ন বেবিদের হতে পারে। সো আমরা কতটা অবধি ফিজিওলজিক্যাল বলবো আর তারপরে গেলে প্যাথোলজিক্যাল বলবো সেটা পরে আসছি। So neonatal jaundice is almost invariably present in all newborns. We call it physiological jaundice. In some newborns, the level of bilirubin rises above a certain level. Then we call it as a pathological jaundice. So in the neonatal period, within first week of life, physiological jaundice is very common. In preterm babies, that physiological jaundice can go up to 2 weeks. So why do you need to treat jaundice?
যদি জন্ডিস ট্রিট না করিস তাহলে কি হবে? Carnicterus. So normally in neonates the jaundice is unconjugated type. There are some causes of conjugated hyperbilirubinemia in neonates, but that is rare. In physiological jaundice, what you say is all physiological jaundice are almost always unconjugated type. Conjugated hyperbilirubinemia is always pathological. If you do not treat unconjugated hyperbilirubinemia, then the blood-brain barrier, which is usually not permeable to the unconjugated bilirubin, that becomes permeable after a certain level. Then that bilirubin gets deposited in the basal ganglia of the brain. That can cause carnicterus or chorioathetoid type of cerebral palsy. We have to see the baby is developing jaundice or not. At least for the first week, we have to check the baby at least twice a day to see the jaundice is progressing or not. এবার ফিজিওলজিক্যাল জন্ডিস হোক বা প্যাথোলজিক্যাল জন্ডিস, নিউবর্নদের খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে। খুব তাড়াতাড়ি মানে কি, আজকে সকালে দেখলি জন্ডিস নেই, রাতের মধ্যে জন্ডিস ডেভেলপ করে একদম লেভেল বেড়ে যেতে পারে। যদি রিস্ক ফ্যাক্টর বেশি থাকে তাহলে তো আরো বাড়ার চান্স। সো দিস থিং শোজ দ্য বিলিরুবিন মেটাবলিজম, রাইট? এবার দেখ এইখানে এই চারটা মনে রাখলে তুই মোটামুটি হোয়াট ইজ দ্য কজ অফ জন্ডিস অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফেক্ট ইউ ক্যান রিমেম্বার। ফার্স্ট, unconjugated bilirubin bounds to albumin, then conjugation occurs through glucuronide transferase, then that goes to the enterohepatic circulation, and the unconjugated bilirubin is formed by hemoglobin and other heme proteins. তাহলে if there is low albumin, then the conjugation of bilirubin to albumin will not occur. So then the patient will develop jaundice. Secondly, if the enzyme is not mature, glucuronide transferase, then there will also be jaundice, like in preterm babies, Gilbert syndrome and Crigler-Najjar syndrome. In newborn we usually see Crigler-Najjar. Gilbert আমরা খুব একটা দেখতে পাই না। Now the conjugated bilirubin is usually excreted in bile, but if there is increased enterohepatic circulation in breast milk jaundice or in preterm babies or in bowel obstruction, then we can see jaundice. Increased RBC destruction is always seen in RH incompatibility, ABO incompatibility and G6PD deficiency and other enzyme deficiencies. এবারে ইন্ডিভিজুয়াল, এটা তো ওভারঅল একটা গেল, এবারে ইন্ডিভিজুয়াল লেভেলে আয়। So what is physiological jaundice? Physiological jaundice by definition appears after 24 hours of life. If any jaundice appears before 24 hours, then it has to be pathological. So physiological jaundice appears after 24 hours of life. It usually does not go above 12 to 15 mg per dl, and in term babies maximum level is usually achieved by 4 to 5 days, and preterm babies it usually appears after 7 days. If it is clinically not detectable after 2 weeks in term and after 3 weeks in preterm babies, usually physiological jaundice do not require any treatment. Now coming to the next one is pathological jaundice, that appears within 24 hours of age, and the rate of rise of bilirubin is more than 5 mg per dl per day or 0.2 mg per kg per hour. মানে 24 ঘন্টায় যদি 5-এর বেশি বিলিরুবিন হয় তাহলে, বা 24 ঘন্টা এ যে একদিনের মধ্যেই যদি জন্ডিস ডেভেলপ করে, then it is has to be pathological jaundice. Now in pathological jaundice can be of two types, conjugated or hyperconjugated or unconjugated. Unconjugated bilirubin is also called direct or indirect? Well, indirect. So direct bilirubin is also called conjugated bilirubin.
তো ডাইরেক্ট বিলিরুবিন if it is more than 2 mg or more than 20% of the total serum bilirubin, then it has to be pathological. Now coming to the causes of physiological jaundice. Why do babies develop jaundice physiologically? First of all, the survival of the RBCs are very low in newborns, more so in preterm babies. There is also the liver enzymes are not mature, so the enzyme glucuronide transferase enzyme activity is low in premature and late preterm babies. Even it is in term babies also the activity is low. Also there is in preterm babies there is increased chances of hypoxia and brain injury, and also there is increased chances of brain hemorrhage. তো সেইগুলো যখন হতে থাকে, so in brain injury, brain hemorrhage, there is increased destruction of RBCs. This causes jaundice. There are two types of jaundice. প্রথমে physiological এর মধ্যে, one is called breast feeding jaundice, another is called breast milk jaundice. দুটোর মধ্যে খুব গোলায়, কিভাবে মনে রাখবি পরে আসছি. So what is breast feeding jaundice? It usually occurs due to inadequate feeding. Jaundice appears in the later part of the first week and it goes up to third to fourth week. It is also called suboptimal intake hyperbilirubinemia. নামেই বুঝতে পারছি suboptimal intake মানে বাচ্চা যদি ভালো করে ব্রেস্ট ফিড না করে দেন যে জন্ডিসটা হয়, দেন it is called is breastfeeding jaundice. কেন হয়? বিকজ যদি শাক না করে তাহলে কি হয়, দেয়ার উইল বি মোর চান্সেস অফ এন্টেরোহেপাটিক সার্কুলেশন। যত এন্টেরোহেপাটিক সার্কুলেশন বেশি হবে তত বেশি বিলিরুবিন আনকনজুগেটেড বাড়বে। তাহলে যদি ব্রেস্ট ফিডিং জন্ডিস বলিস তাহলে হোয়ার ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ ইন দ্য ব্রেস্ট ফিডিং। ফিডিং এ প্রবলেম হলে ব্রেস্ট ফিডিং জন্ডিস হবে। নেক্সট এরপরেরটা, হোয়াট ইজ ব্রেস্ট মিল্ক জন্ডিস? ইট ইউজুয়ালি অ্যাপিয়ার্স third to fourth week of life. It is seen in exclusively breastfed infants. In breast milk, there is a high concentration of beta glucuronidase enzyme, which helps in deconjugation of the bilirubin that is excreted into the intestine. মানে এখানে প্রবলেমটা ইজ ইন ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট ফিডিং জন্ডিসে প্রবলেম ওয়াজ ইন ব্রেস্ট ফিডিং। ফিডিং ভালো করে হচ্ছে না তাই জন্ডিস হচ্ছে, সো ভালো করে ফিডিং করা। ব্রেস্ট মিল্ক জন্ডিসে প্রবলেম ইজ ইন দ্য মিল্ক, কিন্তু ট্রিটমেন্টটা তার মানে ব্রেস্ট ফিডিং বন্ধ করে দাও সেটা নয়, ব্রেস্ট ফিডিং হ্যাজ টু কন্টিনিউ। আচ্ছা, মোর কমন ইজ দ্য ব্রেস্ট ফিডিং জন্ডিস। ব্রেস্ট মিল্ক জন্ডিস ইজ ভেরি রেয়ার। ব্রেস্ট মিল্ক জন্ডিস হচ্ছে বলে ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি রেয়ার। দুটোতেই বেশি করে খাওয়াতে হবে, ব্রেস্ট মিল্কও খাওয়াতে হবে, ব্রেস্ট ফিডিংও খাওয়াতে হবে। কারণ তুই যদি ব্রেস্ট মিল্ক জন্ডিসের যে প্রপোর্শন সেইটার জন্য ভেবে যদি তুই ব্রেস্ট ফিডিং করানো বন্ধ করে দিস, তো আদার ডিজিজের যে চান্স, এআরআই হোক ডায়রিয়া হোক, তারটা অনেক বেড়ে যাবে। সো ইউ হ্যাভ মানে তোকে তো লাভ ক্ষতির হিসাবটা করতে হবে, বন্ধ করে দিলে ক্ষতিটা বেশি। Now coming to the causes of pathological jaundice. Pathological jaundice can be unconjugated and conjugated type. So unconjugated hemolytic causes এর মধ্যে কিছু হয় Coombs test পজিটিভ, কিছু হয় Coombs test নেগেটিভ। এবার তুই আমাকে বল যে if we are suspecting RH incompatibility, then কাকে কোন Coombs টেস্টটা করব? মাদারকে ডাইরেক্ট না ইনডাইরেক্ট করব, না বাচ্চাকে ডাইরেক্ট না ইনডাইরেক্ট করব? ভেরি গুড। বাচ্চাকে করব ডাইরেক্ট Coombs টেস্ট, মাদারকে করব ইনডাইরেক্ট Coombs টেস্ট। সো এখানে আমরা Coombs টেস্ট পজিটিভ মানে আমরা এখানে বাচ্চার কথা বলছি। সো উই ইউজুয়ালি ডু ডিসিটি, ডাইরেক্ট Coombs টেস্ট ইন বেবিজ। সো ইন ডিসিটি পজিটিভ ইজ সিন ইন ABO incompatibility or RH incompatibility. Coombs test negative is seen in other causes of hemolytic anemia. যা যা hemolytic anemia কজ পাস সব বলে দিবি। স্পেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, G6PD deficiency, আলফা থ্যালাসেমিয়া। হ্যাঁ, আরো কিছু আছে। সেপসিস ইজ এ কজ অফ আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। সেপসিস কনজুগেটেডও করে হাইপারবিলিরুবিনেমিয়া, আনকনজুগেটেডও করে। আচ্ছা, কিছু হিমাটোমাস এন্ড ব্রুজিং কিভাবে করে? হিমাটোমা মানে কেফাল হিমাটোমা যদি থাকে, that blood is
accumulated into the skull, সেটা যখন লাইসিস হয় slowly bilirubin release করে, then that can cause unconjugated hyperbilirubinemia. Now coming to the causes of pathological jaundice, non-hemolytic causes, unconjugated type. কি হতে পারে? একটা বললাম breast milk jaundice, another is Crigler-Najjar syndrome type 1 and type 2, another is Gilbert syndrome. আচ্ছা, এবার তুই আমাকে বল Crigler-Najjar type 1 and type 2 এর মধ্যে কিছু সম্পর্কে কিছু জানিস? হ্যাঁ, হাইপারবিলিরুবিনিয়া তো হয়, জন্ডিস তো হচ্ছে। In one cases the enzyme is absent, another enzyme is little bit present. Enzyme is absolutely absent in Crigler-Najjar syndrome type 1 and it is deficit in type 2. In Crigler-Najjar syndrome there will be severe unconjugated hyperbilirubinemia. Patient presents within 7 days, 8 days. যত ফটোথেরাপি দিবি তার জন্ডিস কমে গিয়ে আবার 2 দিন পর বেড়ে যাবে। There is no treatment except liver transplantation. কিছু যখন করতে পারা যায় না, লিভারটাই বদলে দাও, মানে কিছু হয় না, বেসিক্যালি ওই নিউবর্নের লিভার ট্রান্সপ্লান্টেশন প্র্যাকটিক্যালি হয় না। Another is called Crigler-Najjar syndrome type 2. Type 2 তে enzyme is present but it is in reduced quantity. তো এখানে amount of jaundice is very low and it is usually treatable. So we can use one drug that induces the enzyme. কেউ নামটা বলতে পারবি? Phenobarbital. So you use phenobarbital as a inducer. So Crigler-Najjar syndrome type 2 এর একটা ট্রিটমেন্ট আছে phenobarbital. Another is called Gilbert syndrome. Gilbert syndrome normally আমরা নিওনেটে প্রেজেন্ট করে না, পরে প্রেজেন্ট করে। So in Gilbert syndrome তোর আর আমার মধ্যে অনেকের কিন্তু Gilbert syndrome থাকতে পারে। We usually the patient seems completely asymptomatic. কিছু ফ্যাক্টর, স্ট্রেস, starvation, infection that precipitates the jaundice. Jaundice লেভেলটা খুব বেশি হয় না, 5-6 এরকম। Usually no treatment is required. Another thing is called infant of diabetic mothers and hypothyroidism is a cause of unconjugated hyperbilirubinemia. Hypothyroid can cause both conjugated and unconjugated hyperbilirubinemia. So if you are suspecting a patient neonate of jaundice, what are the family history we will take? First, family history from jaundice, anemia and history of splenectomy. Splenectomy কোন পেশেন্টদের করা হয় বল? থ্যালাসেমিয়া। আর অটোস্প্লেনেক্টমি কোথায় হয়? হ্যাঁ, সিকেল সেল। আচ্ছা, লিভার ডিজিজ ইন দ্য ফ্যামিলি লাইক সিস্টিক ফাইব্রোসিস এন্ড Crigler-Najjar এন্ড টাইরোসিনেমিয়া। সিস্টিক ফাইব্রোসিস কি জানিস? CFTR জিন মিউটেশনের জন্য। সো দেয়ার ইজ ডিফেক্টিভ সিক্রেশন অফ দ্য ক্লোরাইড, সো সিরাম সোরেট ক্লোরাইড টেস্ট করা হয়। আচ্ছা, তোরা আমাকে কেউ একটা সিস্টিক ফাইব্রোসিসের আরো 2-3টে মোস্ট কমন ম্যানিফেস্টেশনস বল। ব্রঙ্কিয়েকটাসিস, ব্রঙ্কোনিউমোনিয়া, নিউবর্নের কি হয় আরেকটা? মেকোনিয়াম প্লাক সিনড্রোম, মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, নিউবর্ন পিরিয়ডে হয়। আচ্ছা, যাই হোক, সিবলিং হিস্ট্রি, ব্রেস্ট মিল্ক জন্ডিস অ্যান্ড ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড ইলনেস ডিউরিং প্রেগনেন্সি লাগে না। ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার বললাম। টাইরোসিনেমিয়া তো হয়, ওটা এখন বলতে গেলে জটিল হয়ে যাবে, তাই ওটা আমি স্কিপ করলাম, ইচ্ছা করে স্কিপ করেছি, তোর ওইগুলোই মনে রাখ। লেবার হিস্ট্রি, বার্থ ট্রমা, ভ্যাকুয়াম এক্সট্রাকশন। ভ্যাকুয়াম এক্সট্রাকশন মানে কোনটা বলতো তোরা? 3 ইডিয়টস এ যেটা দেখেছিলি সেটা, এখন অবসলিট। হ্যাঁ হ্যাঁ, ভেন্টুস। তো এখন কিন্তু অবসলিট। ভেন্টুসের মেন প্রবলেমটা ছিল যেহেতু ওখানে সাকশন প্রেসার অ্যাপ্লাই করা হতো, দেয়ার ওয়াজ এ হাই চান্স অফ কেফাল হিমাটোমা। তো কেফাল হিমাটোমা হলে ডিলেড আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হয়। আচ্ছা, ইনফ্যান্টস উইথ হাইপক্সিক ইসচেমিক ইনসাল্ট অ্যান্ড ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কেন হচ্ছে? যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড যেটা যাচ্ছে সেটা যদি হিমোলাইসিস হয় তাহলে হয়। তার মানে কিন্তু ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করবি না? একদমই না, করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ইনফ্যান্ট হিস্ট্রির মধ্যে পুয়ার ফিডিং, ভমিটিং দ্যাট ইন্ডিকেট সেপসিস অ্যান্ড সাইন্স অফ এনসেফালোপ্যাথি লাইক স্লিপিনেস, টেম্পারেচার ইনস্টেবিলিটি, রেয়ারলি, এগুলো লাগে না জেনারেলি। আচ্ছা, so you have to inspect the baby through visual inspection at first. So the rule we follow is called Kramer rule.
ক্র্যামার রুলে কি করা হয়, যে এই যে বাচ্চাটার এই ছবিটা মনে রাখবি, প্রথম কথা দ্যাট এক্সামিনেশন শুড বি ডান ইন ন্যাচারাল ডে লাইট, টিউবের আলোয় নয়, ঠিক আছে, ন্যাচারাল ডে লাইট। And the jaundice in newborn progress into the yellowishness progresses to cephalocaudal direction, মানে প্রথমে মাথার দিকটা বেশি হলুদ পাবি, তারপরে এই যে জোন আছে সেই অনুযায়ী এটা। তো ফেস অ্যান্ড নেকে হলে 5 to 7, চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন 7 to 9, লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড থাইস 9 to 11, লেগস অ্যান্ড আর্মস 11 to 13, পাম্পস অ্যান্ড সোলস 13 to 14। কোন বইতে এটা দেখবি 5 to 8, 13 to 15টা 15 to 16 বা 15 to 17 আছে, কিছু যায় আসে না। তো মোর অর লেস তুই প্রথমটা মনে রাখবি, তারপরে 2 করে বাড়িয়ে যাবি, 7 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 15, এইভাবে মনে রাখবি 5টা জোন। সো ইয়েলো, পাম্পস অ্যান্ড সোল মিনিং দ্য জন্ডিস ইজ প্রবাবলি প্যাথোলজিক্যাল। মোটামুটি 15-এর কাছাকাছি হলে আমরা ফটোথেরাপি দিই। সো ইউ হ্যাভ টু ভিজুয়ালি ইন্সপেক্ট দ্য চাইল্ড। আচ্ছা, কেউ আমাকে বল যে জন্ডিস বলছি তার মানে দেয়ার ইজ ইনক্রিজ ইন বিলিরুবিন ইন ব্লাড, তাহলে আমরা হলুদটা প্রথমে মাথায় পাচ্ছি কেন, তারপরে চেস্টে, তারপরে লেগস, তারপরে ফুট, সোল কেন পাচ্ছি? ব্লাডটা তো সব জায়গায় এক, সেম ব্লাড ইজ ফ্লোয়িং থ্রু দ্য হেড। ইয়েস, সো ইন নিউবর্ন দ্য স্কিন ইজ মোর থিন ইন ফেসিয়াল রিজিয়ন, দ্য স্কিন ইজ মোর থিক ইন পাম্পস অ্যান্ড সোল। তোর পাম্পস অ্যান্ড সোলস এরও স্কিন থিক। সো বিলিরুবিন ডিপোজিশন যখন পাম্পস অ্যান্ড সোলসে পাওয়া যাচ্ছে, দ্যাট মিনস দ্য বিলিরুবিন লেভেল ইজ ভেরি হাই। That's why there is deposition of pumps and the deposition of bilirubin in the pumps and soul. That's why it is appearing yellowish. So এটা কিন্তু নিউবর্নের, অ্যাডাল্টের কিন্তু হবে না। অ্যাডাল্টের ফেসের স্কিন ঠিক হয়ে যায়, তো সেটা পাওয়া যায় না। So in newborn the site of examination should be from cephalocaudal direction. প্রথমে face, chest, lower abdomen and extremities. So you have suspected that the bilirubin level is high in a newborn. So you want to see the bilirubin level. What you will see? Total serum bilirubin or TSB. There are two components. One is direct, another is indirect. So in TSB estimation usually requires some time, 4 hours, 6 hours. তুই ব্লাড টানবি, রিপোর্টে ল্যাবে পাঠাবি, কিছু আসতে সময় লাগবে। তার থেকে একটা বেডসাইড প্রসিডিওর ইজ কল্ড ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিন এস্টিমেশন, টিসিবি অর ট্রান্সকিউটেনিয়াস বিলিরুবিনোমেট্রি। কিভাবে করা হয়? দাঁড়া, তোকে ছবিটা আগে দেখাই, তারপরে বলছি। সো দিস ইজ দ্য টিসিবি মেশিন। You have to, this portion shows the bilirubin level. This portion, on pressing on the sternum, there is a click. আর এখানে একটা লাইট জ্বলে। সো দেয়ার ইজ এ স্পেকট্রোফোটোমেট্রিক ক্যালকুলেশন। আমরা নর্মালি স্টারনামে বা ফোরহেড কোনো বনি প্রমিনেন্সের উপর দেখা হয়। সো usually we do TCB 3 times and take the average value. Very high chances of error. নর্মালি যদি TSB বিলিরুবিন লেভেল 15-এর বেশি চলে যায়, তাহলে TCB and TSB does not correlate well, so not indicated. Bilirubin level 15-এর কম হলেই বেশি TCB indicated, otherwise TSB is indicated. Another, if a baby is receiving phototherapy or have received phototherapy, then TCB gives false estimation. তো সেখানে TCB করা যায় না। And in extreme premature babies, TCB is also not recommended. Another most important is the total serum bilirubin estimation. Total serum bilirubin estimation আমরা তিনটে মেথডে করতে পারি। One is called millimeter, another is called Vandenberg's, another is called ETCO level. তো আমাদের প্র্যাকটিক্যালি দুটো করা হয়। তোরা one most commonly is Vandenberg, যেটা আমাদের ল্যাবে করা হয়। Another is called millimeter. জাস্ট কিছু না, একটা ক্যাপিলারি ব্লাড নেওয়া হয়, বেড সাইডেই একটা মেশিন পাওয়া যায় মিলিমিটারে, that takes a microcentrifuge sample 0.1 0.2 ml লাগে in a capillary tube and provides instant digital readings of TSB. ETCO to ETCO level, end-tidal carbon monoxide level, carboxyhemoglobin level usually করা হয় না আমাদের দেশে, বাইরের দেশে করা হয়। Additional lab tests, what are the additional lab tests
you want to do when you are seeing a patient of neonatal jaundice? মনে মনে বানিয়ে বানিয়ে বল। এই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম, কমপ্লিট হিমোগ্রাম করতে পারিস, ডিসিটি করতে হবে যদি তুই ইফ ইউ আর সাসপেক্টিং RH incompatibility. Another is blood group of the baby and blood group of the mother should be known to you. Another is G6PD or enzyme deficiency if you are suspecting. If you are suspecting sepsis, then sepsis screen. And if there is hemolytic anemia, then peripheral smear and retic count should be increased and there will be features of hemolysis. G6PD in prolonged jaundice, if you are suspecting a prolonged jaundice, then test for liver disease, congenital infection, metabolic defect, sepsis or hypothyroidism. Prolonged jaundice ta pore aschi, conjugated hyperbilirubinemia te porabo. So now the point is how to manage the patient. First of all, in physiological jaundice we do not need treatment. In pathological jaundice we need treatment. How do you know whether it is physiological or pathological? So there are some charts. This chart is called Bhutani nomogram. দেখ এখানে x axis এ the age of the baby 12, 24, 36 hours, 48 hours এগুলো দেওয়া আছে, আর উপরে টোটাল সিরাম বিলিরুবিন 5, 10, 50. So we need to draw blood and put the TSB level into this chart. ধর 72 আওয়ার্স এর বাচ্চা একটা, তার বিলিরুবিন লেভেল এসছে 10, তাহলে 72 আওয়ার্স আর 10 মানে আমার প্লট হবে এইখানে। আচ্ছা, সো দেয়ার আর সাম রিস্ক জোন, হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক এন্ড লো রিস্ক। কিভাবে বলা হবে? দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টরস। ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ রিস্ক ফ্যাক্টরস এন্ড দ্য বেবি ইজ প্রিটার্ম, দেন আমরা এই নিচের লাইনটা ফলো করব। রিস্ক ফ্যাক্টরস লাইক দেয়ার ইজ RH incompatibility, ABO incompatibility, hypothyroidism, preterm, sepsis, history of birth asphyxia, these are risk factors. So ধর একটা 35 উইক বেবি 72 আওয়ার্সে তার বিলিরুবিন হচ্ছে 12, তাহলে এইখানে সো দিস ইজ অ্যাবভ দ্য লাইন, সো উই নিড টু গিভ ফটোথেরাপি। কিন্তু সেম বেবির ধর কোনো রিস্ক ফ্যাক্টর নেই, তার বিলিরুবিন আসছে 12, তার আমরা কোন লাইনটা ফলো করব? গ্রিন লাইনটা, তার কিন্তু তার নিচে, তাহলে তার ফটোথেরাপি লাগবে না। সো whether we need phototherapy or not, that depends on the risk factor. So this is called the Bhutanese nomogram. Another nomogram this is present is in American Academy of Pediatric AAP charts. এখানে ওরা কি করেছে? এখানে দুটো চার্ট করেছে। This chart is phototherapy threshold with no recognized hyperbilirubinemia risk factor. যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে অ্যাকর্ডিং টু দ্য জেস্টেশন ওরা 5টা লাইন করেছে, 35, 36, 37, 38, 39, 40, পাঁচটা লাইন। এরপরে আমি যত উইক, ধর 37 উইক প্রেগন্যান্সি, এবার আমার 72 ঘন্টায় কত এলো সেখানে প্লট করলাম, যদি তার থেকে বেশি হয় ফটোথেরাপি দেবো, তার থেকে না, সিম্পল। আচ্ছা, সেম জিনিসটা আরেকটু ওপরের দিকে, দিস চার্ট ইজ ফটোথেরাপি থ্রেশহোল্ড উইথ 1 or more hyperbilirubinemia risk factor. বল, দুটো চার্টই অ্যাকসেপ্টেড, মোর রিসেন্ট ইজ দিস ওয়ান, মানে আগে আমরা ভুটানিজ নোমোগ্রাম ইউজ করতাম, মোর রিসেন্ট ইজ দিস ওয়ান, মানে দিস টু, এই দুটো। তুই যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে এই চারটা করবি, যদি রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে এই চারটা করবি। সো aim of management is to prevent the severe hyperbilirubinemia and to prevent the features of developing bilirubin induced neurological dysfunction or BIND. So what are the hyperbilirubinemia risk factors? Preterm babies, isoimmune hemolytic anemias like G6PD deficiency hemolytic conditions, hypoalbuminemia, কেন বলেছি? ওখানে বলেছি অ্যালবুমিন কনজুগেশনে হেল্প করে, তাহলে hypoalbuminemia is a risk factor, sepsis and significant instability in the previous 24 hours, এইটা এই সেন্সে বলা আছে, যদি সেপসিস বাচ্চা হয় তো মানে ইনস্টেবল থাকবে, সেটা ছেড়ে দেই, লাস্ট পয়েন্টটা বাদ দেয়। সো কামিং টু দ্য
ট্রিটমেন্ট ইজ ফটোথেরাপি। ফটোথেরাপি মানে আলোর নিচে রাখতে হবে। ইয়েটা কোথায় গেল আমাদের প্রিয়াঙ্কা? বেরিয়ে গেল? এই প্রিয়াঙ্কা যে আছে ওটা এখন হবে। The eyes and the genital area should be covered because the retinal injury can occur and in genital area there can be decreases chances of spermatogenesis in phototherapy. সেই জন্য এই দুটো এরিয়া কভার করা হয়। So in phototherapy the light we are giving is in phototherapy range of the wavelength is 460 to 490 nanometer and the mechanism there are three mechanisms. First is called structural isomerization, second is called photo isomerization, third is called photo oxidation. Most important is called structural isomerization. So it converts bilirubin to lumirubin. That lumirubin is soluble in water that gets easily excreted in urine and bile. So eta main mechanism is structural isomerization. Another is called photo isomerization that converts Z isomer to E isomer. That is also excretable, but that reaction is reversible. So it also decreases the bilirubin, but the amount is low than that of structural isomerization. Third is called photo oxidation. Eta percentage হিসাবে সবথেকে কম। the converts bilirubin into small polar compounds that is also excreted in urine. So এবার আমাকে বল যে তোর জন্ডিস হলো, তোকে আমি আনকনজুগেটেড জন্ডিসই হলো, তোকে আমি ফটোথেরাপির মধ্যে দিয়ে দিলাম, তোর জন্ডিস কমবে কি কমবে না? হ্যাঁ, কমবে না। Why? বড় তো হয়েছিস। Skin is very thick, so you in light cannot penetrate your skin. হ্যাঁ, মোটা চামড়া হয়ে গেছে। So light cannot penetrate your skin, but the baby's skin is very thin, so light can easily reach the blood. So you have to start phototherapy. You have to cover the genitals and eyes. 12 ঘন্টা পর আমরা রিপিট টোটাল সিরাম বিলিরুবিন দেখব ফটোথেরাপি দেওয়ার। যদি দেখা যায় ওই যে নমোগ্রাম আমরা লেভেল পেয়েছি, এই যে ধর এইটাতে আমরা একটা 72 আওয়ার্সের বেবির বিলিরুবিন পেয়েছি 19, ঠিক আছে? তো এখানে আমরা তার 35 উইক জেস্টেশন আমি তাকে ফটোথেরাপি স্টার্ট করেছি। নাও আফটার গিভিং 12 আওয়ার্স অফ ফটোথেরাপি the bilirubin level decreases. This is the cutoff. Now the level is 16. So should we stop phototherapy? No. যত কাট অফ তার থেকে অ্যাটলিস্ট 2 বা তার বেশি কম হতে হবে, তবে আমরা ফটোথেরাপি স্টপ করব। After we will check the total serum bilirubin level at 12 hours approximate interval. কোনো সময় প্র্যাকটিক্যাল পসিবিলিটির জন্য 24 ঘন্টা পরেও দেখা হয়। Generally within 24 hours the bilirubin should decrease by 4 to 6 mg per dl. এরপরে যেই তার যে কাট অফ এজ কাট অফ আছে এই অ্যাজ পার দিস চার্ট, তার থেকে 2 বা তার বেশি কম হলো, উই শিফট দ্য বেবি টু দ্য মাদার অ্যান্ড উই ডু এ রিবাউন্ড টোটাল বিলিরুবিন আফটার 24 আওয়ার্স। কারণ অনেক সময় দেখা যায় যে মুহূর্তে ফটোথেরাপি বন্ধ হয়ে গেল বিলিরুবিন লেভেলটা আবার বাড়ে। কেন? বিকজ দ্য প্যাথোলজি দ্যাট ইজ দ্য liver enzymes immaturity that we have not treated. We are expecting that by time the liver enzyme will mature, but we are not treating the cause. সেই জন্য অনেক সময় পরের দিকে বাড়তে দেখা যায়। সো আমরা 24 আওয়ার পরে আরেকটা রিবাউন্ড টোটাল বিলিরুবিন করি। এটা গেল। So breastfeeding should continue when the patient is in under the phototherapy, and interruption will be there, but there is no other method. Normally phototherapy তে চলাকালীন আমরা breastfeeding কন্টিনিউ করতে পারি। Now coming to what are the adverse effect of phototherapy. কি কি হতে পারে? প্রথম কথা, একটা বাচ্চাকে তুই ওই রকম প্রখর রোদে রেখে দিচ্ছিস আলোর নিচে, so there is high chances of কি hyperthermia, dehydration. These are more, and hyperthermia and dehydration due to increased insensible water loss. Another is called bronze baby syndrome, and it usually occurs in the babies where there is history of prolonged phototherapy.
ব্রোঞ্জ বেবি বিকজ অফ দ্য কালার অফ দ্য স্কিন অফ দ্য বেবি ইউ হ্যাভ টু ইমাজিন ইট ইজ এ ব্রোঞ্জ লাইক, বাট তোকে আমি ছবিটা দেখাচ্ছি, ঠিক আমরা প্র্যাকটিক্যালি কিন্তু ব্রোঞ্জ লাইক পাই না। এইটা একটা ব্রোঞ্জ বেবি সিনড্রোম। সো প্র্যাকটিক্যালি তোর মনে হচ্ছে বাচ্চাটা কালো হয়ে গেছে, বাট দিস ইজ নট ব্ল্যাক বেবি সিনড্রোম, ইট ইজ ব্রোঞ্জ বেবি। তো এবারে হচ্ছে যেটা আমরা তুই প্র্যাকটিক্যালি দেখতে পাবি যে বাচ্চাটা যেন একটা পিঙ্কিশ যে কালার থাকে দ্যাট ইজ চেঞ্জ টু এ ব্ল্যাকিশ কালার, সো ইট ইজ কল্ড ব্রোঞ্জ বেবি সিনড্রোম। আবার আরেকটা দেখা যায় যে ধর বাচ্চাটার ন্যাপিটা পরানো আছে দেখতে পাচ্ছিস, সেইখানে ফটোথেরাপিটা পাইনি, ন্যাপিটা খুললে দেখা যাবে ওই জায়গায় ওর নর্মাল স্কিন কালারটা আছে, তো একটা স্টেনিং হয়ে গেছে। মানে তুই অ্যাডাল্টে এরকম ইয়ে করতে পারিস, তুই যদি খালি গায়ে একটা কিছু করে ঘুরিস, তুই যেমন পিঠটা তোর কালো হয়ে যাবে রোদে যদি ঘুরতে থাকিস, কাইন্ড অফ সেরকম আমেরিকান নিগ্রো হয়ে যায় সেরকম আর কি। সো দিস কল্ড ব্রোঞ্জ বেবি সিনড্রোম। আচ্ছা, আর যদি তুই চোখ ওপেন রাখিস দেন দ্যাট মে কজ রেটিনাল ড্যামেজ, if genitals are open then that may cause gonadal damage. Now you have started phototherapy, but the bilirubin level is still not maintaining. এই রকম যে দুটো চার্ট দেখলাম এর ছাড়া আরেকটা চার্ট আছে, this is called exchange transfusion chart, মানে বিলিরুবিন লেভেলের সেইটার উপরে গেলে তোকে ব্লাডটাই বদলে ফেলতে হবে। ইট ইজ কল্ড ডবল ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সফিউশন অর DVET, মানে তুই বিলিরুবিন আর কমাতে পারছিস না, বাচ্চার গোটা ব্লাডটাই পাল্টে দিচ্ছিস। বুঝতেই পারছিস ডেঞ্জারাস প্রসিডিওর, বাচ্চার ব্লাড পাল্টে দিচ্ছিস। সো কিভাবে করা হয়? আমাদের আম্বিলিকাসে কটা আর্টারি কটা ভেন থাকে আগের দিন বললাম, দুটো আর্টারি। সো ইউ হ্যাভ টু ডু এ umbilical arterial catheterization or a peripheral arterial catheterization. Now কিভাবে করা হয়? ধর umbilical artery catheter দেওয়া হয়েছে, এরপরে সেখানে একটা 3-way ক্যানুলা লাগানো হয়। 3-way ক্যানুলা মানে হচ্ছে একটা দিয়ে যায় আর তার দুটো ওপেনিং আছে, সেই দুটো ওপেনিং এ একটাতে লাগানো হয় তুই যে ব্লাডটা পুশ করবি, ব্লাড ব্যাংক থেকে যে ব্লাডটা দিয়েছে, আরেকটা লাগানো হয় হচ্ছে একটা কন্টেনারে যেখানে বাচ্চার ব্লাডটা বেরোচ্ছে। তো তুই কি করবি, 5 ml ব্লাড পুশ করবি, স্টপ ককটা ঘোরাবি আর 5 ml ব্লাড টানবি, আবার 5 ml ব্লাড পুশ করবি, যেটা টানবি সেটাকে আগে এদিকে ফেলবি, তারপরে আবার একটা নিয়ে চলে আয় না, পাশে আছে তো ইয়ে আমাদের আর্মিনা থেকে কেউ নেই, নিচে আমাদের গাইনির সিস্টার কে আছে, গাইনির ইয়েতে আমাদের লেবার রুমে যে সিস্টার আছে আমাদের ক্লাসের জন্য, তো আবার দিয়ে যাবে, তুমি দিয়ে যাবে, বলো না যে জ্যোতি মাসে চেয়েছে দিয়ে যাবে ক্লাসের জন্য। সো ফার্স্ট কি হয় যে প্রথমে ধর 5 ml টানলি, সেটাকে ডিসকার্ড করে ফেললি, আবার 5 ml ওই ব্লাড থেকে ব্লাডটা বাচ্চার বডিতে ঢোকানো হলো। সো উই হ্যাভ টু, it is called double volume exchange transfusion. Double volume কেন বলা হচ্ছে? First, what is your objective is to change the whole blood of the baby. তো তুই 5 ml দিচ্ছিস, আবার 5 ml টানছিস, তো there is mixing of the blood you are giving and the blood the baby have. তার থেকে 5 ml টানছিস, আবার 5 ml দিচ্ছিস, তাহলে যতটা ভলিউম তুই দিচ্ছিস সেটা যে পুরোপুরি রিপ্লেস করবে তা নয়, বিকজ there is mixing. সো সেই জন্য যতটা ব্লাড ভলিউম বাচ্চার আছে তার ডবল অ্যামাউন্ট ট্রান্সফিউজ করা হয়, ডবল অ্যামাউন্ট বার করা হয়, ডবল অ্যামাউন্ট ইন্ট্রোডিউস করা হয়। তা সেটা করেও পুরো ব্লাডটা চেঞ্জ হয় না, 60 to 80% ব্লাড বাচ্চার চেঞ্জ হয়, বাকিটা মিক্সিং হয়ে যায়। সো এই জন্য এটাকে বলে ডবল ভলিউম এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সো একটা বাচ্চার ব্লাড ভলিউম কত কে বলতে পারবি? 80 to 90 ml per kg। তাহলে ধর একটা বাচ্চার ব্লাড ভলিউম ওজন 3 কেজি, তাহলে তার ব্লাড ভলিউম কত? 80 করে ধরলাম, তাহলে 240 ml। সো ইউ হ্যাভ টু ট্রান্সফিউজ 240 into 2, কত আসছে? 480 ml। মোটামুটি 500 ml, মানে 2 ইউনিট ব্লাড লাগবে আমাদের, 2 ইউনিট ব্লাড। নাও দ্য ব্লাড, তাহলে তুই একটা বুঝতে পারছিস যে একটা ওই 3 কেজি বাচ্চা, তোকে অ্যাডাল্ট পেশেন্টকে আমরা একটার বেশি ব্লাড দিই না, পরে দিই, তার 2 ইউনিট ব্লাড দিচ্ছিস, মানে ইউ আর চেঞ্জিং দ্য হোল
so there is a history of massive blood transfusion. So the complications that are present in massive blood transfusion will be present in this patient. So you have to cross match the blood both with mother's blood and the baby's blood. Best candidate কে হতে পারে? ও নেগেটিভ, সেই চিরকালীন, কিন্তু সেটা কোনোদিনই পাবি না তুই প্র্যাকটিক্যালি। হ্যাঁ, সো দ্য baby's blood হতে হবে, but the plasma should be cross matched with mother's and the baby's plasma, because there is in babies যাকে তুই blood transfusion করছিস, exchange transfusion 4 দিন 5 দিন বয়স, most probably the antibodies that has been transferred through the placenta are present in the baby. So exchange transfusion used to remove bilirubin when the intensive phototherapy fails to prevent the rise of bilirubin, and it is the most effective and most toxic method of removal of bilirubin. আমাদের আগে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন খুব কমন ছিল, বাট আমাদের এখন ফটোথেরাপি এতটাই এফেক্টিভ, আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন খুব কম করি, খুব রেয়ারলি। It removes the antibodies and sensitized RBCs which are replaced by the donor RBCs lacking the sensitive antigen. আচ্ছা, so you ঠিক আছে, আচ্ছা যেগুলো বললাম এগুলো সেখানেই লেখা আছে। Now after doing exchange transfusion you have to send some blood test, কি কি, তার হিমোগ্লোবিন কত আছে, because there is a chances of hemolysis in massive blood transfusion. You have to see the serum electrolytes because there is chances of hyperkalemia. You have to see whether the bilirubin level decreased or not. Normally the bilirubin level decreases, but you have to go on the intensive phototherapy that was going on previously. আগে যে ফটোথেরাপি চালাচ্ছিলি এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের পর ওটা বন্ধ করে দিলে হবে না, that has to continue. Complications কি হতে পারে? Thrombocytopenia, coagulation abnormality, hypoglycemia, hypocalcemia, hyperkalemia and acid base abnormalities. যেগুলো তোর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের সাইড এফেক্ট সেগুলো এখানেই হবে, এখানেও সেম। এই চার্টটা দেখ, দিস ইজ চার্ট ফর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন থ্রেশহোল্ড। মানে এখানে দেখ 72 ঘন্টায় যদি তুই কাউকে এক্সচেঞ্জ করিস 35 উইক বাচ্চা, তাহলে তার বিলিরুবিন লেভেল কত? 23 এর উপরে, এটা 23 এর ঘর। তাহলে বুঝতে পারছিস ফটোথেরাপি কতই দিচ্ছিলি তখন? 13তে এইখানে, বাট এক্সচেঞ্জ লেভেল কত তার? 23। সো দি সেম চার্ট, শুধু ওই অ্যাপার লিমিট গুলো আলাদা, থ্রেশহোল্ডটা বেড়ে গেছে। এটাও সেম, এটা হচ্ছে উইথ নো নিউরোটক্সিসিটি রিস্ক ফ্যাক্টর, দিস চার্ট ইজ সেম বাট উইথ নিউরোটক্সিসিটি রিস্ক ফ্যাক্টর। এক্ষেত্রে থ্রেশহোল্ডটা একটু কমবে বিকজ দ্য রিস্ক ফ্যাক্টর ইজ প্রেজেন্ট। এগুলো সব বইতে আছে তোদের। নাও সাম ফার্মাকোলজিক থেরাপি, এটা প্র্যাকটিক্যালি করা হয় না, শুধুমাত্র যেটা বললাম ফেনোবারবিটন ট্রিগলার-নাজার সিনড্রোম টাইপ 2 তে ওটা প্র্যাকটিক্যালি করা হয়। রেয়ারলি আইভিআইজি ট্রান্সফিউশন অর আইভিএফ ইন্টারভেনাস ফ্লুইড দেওয়া হয়, বাট প্র্যাকটিক্যালি দিজ আর ভেরি রেয়ার। আরো কিছু থিওরিটিক্যাল ড্রাগ আছে, বাট ড্রাগ কিছু ইউজ করা হয় না, নাও দ্য bilirubin toxicity. So unconjugated bilirubin that is not bound to albumin is a potential toxin that can enter the brain and that can cause necrosis of the brain cells that gets deposited in basal ganglia and can cause kernicterus or chorioatheroid type of cerebral palsy. এইবার এই bilirubin deposited in the brain can cause bilirubin induced neurological dysfunction. It is called BIND. BIND তোদের শর্ট নোট আছে, তো এটা পড়বি। Regions of the brain that are affected include basal ganglia, cerebellar, hippocampus and brainstem nuclei and auditory nuclei. এই যেহেতু অডিটরি নিউক্লিয়াই এফেক্ট করে, সেই জন্য যেসব বাচ্চাকে ইন্টেন্সিভ ফটোথেরাপি দেওয়া হয়েছে বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়েছে তাদের অডিওলজিক্যাল এক্সামিনেশন আফটার 4 উইকস ইজ ম্যান্ডেটরি। না হলে পরে কি হয়, বাচ্চাগুলো সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ নিউরোটক্সিসিটি, যেগুলো এতক্ষণ ধরে বললাম, লাইক অ্যাসিডোসিস, লো অ্যালবুমিন লেভেল, অ্যাসফিক্সিয়া, ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ, সেপসিস, কুম স্ট্রেস পজিটিভ, ইনজেকশন সেফট্রাক্সোন অ্যান্ড এনসেফালোপ্যাথি অ্যান্ড এক্সট্রিম প্রিটার্ম। সেফট্রাক্সোন আমরা নিওনেটে ইউজ করি না কোনোদিন,
অ্যাডাল্টে যতটা কমনলি ইউজ করা হয় নিওনেটে ইউজ করা হয় না। ফার্স্ট অফ অল বিকজ it increases chances of neurotoxicity and another is it causes GB sludge, increased chances of cholelithiasis. So ceftriaxone is never used in newborns. এইখানে একটা স্কোর আছে, এটাকে বলে BIND স্কোর or acute bilirubin encephalopathy স্কোর। সো 1 to 3 হলে মাইল্ড, 4 to 6 হলে মডারেট, মোর দেন 7 হলে সিভিয়ার। তো এটা গোটাটাকে তোকে মনে রাখতে হবে না, যেটা তুই ওভারঅল মনে রাখবি, নর্মাল যদি সবকিছু হয় তাহলে স্কোর 0। ইফ দ্য পেশেন্ট ইজ স্লিপি টু flexed or little bit hypotonic, then the score is 1. In severe cases there will be hypertonia, seizure, retrocolis and opisthotonus, মানে কিরকম অনেকটা টিটেনাসের মতো ফিচার দেখা যাবে, retrocolis, opisthotonus। স্টেজ 3 মোটামুটি স্টেজ 1 BIND স্কোর যদি মাইল্ড হয় তাহলে মোটামুটি 80 to 90% সার্ভাইভাল রেট। In severe acute bilirubin encephalopathy, death rate is almost certain. In mid cases the morbidity rate is around 50 to 60%, মানে যদি মডারেট হয়। তুই মনে রাখবি যদি হাইপারটোনিয়া হয়ে যায় সেটা স্টেজ 3, যদি হাইপোটোনিয়া হয় স্টেজ 1, এনিথিং ইন বিটুইন স্টেজ 2। গোটা স্টেজটা মনে রাখার দরকার নেই, ডিফিকাল্ট। সো এটা ওই কার্নিক টেরাস ওই জিনিসটাই যেটা বলা আছে, যেটা এতক্ষণ বললাম। So signs of cardiac teras are chorioathetoid type of cerebral palsy with neuromotor impairments, sensory neural hearing loss because এটা auditory nuclei কে affect করে, and abnormal brainstem evoked response with normal autoacoustic emission testing, and there is limitation of upward gaze palsy, মানে চোখটা নিচের দিকে থাকবে, উপরের দিকে তাকাতে পারবে না, it is called upward gaze palsy। এটা তোরা অন্য ডিজিজেও পড়ে থাকবি। Now the second entity is called, এতক্ষণ কি বললাম আমরা, unconjugated hyperbilirubinemia, another is conjugated hyperbilirubinemia। তো by definition, if the conjugated portion of the bilirubin more than 2 or more than 20% of the total bilirubin, it is always pathological kind of conjugated hyperbilirubinemia. What are the cause? Most common cause is idiopathic, কেউ জানে না, idiopathic neonatal hepatitis, ইনফেকশন, ম্যাটারনাল টর্চ ইনফেকশন। দ্যাটস ওয়াই ইন হিস্ট্রি একটা পয়েন্ট ছিল ম্যাটারনাল হিস্ট্রি, সেখানে ম্যাটারনাল টর্চ ইনফেকশন ছিল কিনা সেটা দেখতে হবে, বিকজ দেয়ার ইজ ইনক্রিজ চান্সেস অফ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। অ্যানাদার মোস্ট কমন কজ ইজ বিলিয়ারি অ্যাট্রিসিয়া। বিলিয়ারি অ্যাট্রিসিয়া মিন বাইল ডাকটিউলস লিভারের ভেতর তৈরি হয়নি, বাইল ডাক্ট স্টেনোসিস, কোলেডোকাল সিস্ট, অ্যালাজিলি সিন্ড্রোম and congenital hepatic fibrosis. This is one of the most severe entity. এছাড়া there are some metabolic disorder like galactosemia and tyrosinemia and cystic fibrosis. Tyrosinemia and cystic fibrosis can cause both conjugated and unconjugated type of bilirubemia. TPN or total parenteral nutrition is also a cause of conjugated hyperbilirubinemia. So কিভাবে বুঝতে পারবি যে কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হয়েছে, সেটা তো একটা ইয়ে। নর্মালি কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পেশেন্ট প্রেজেন্টস লেট, মানে আনকনজুগেটেড যদি হতো তাহলে যেটা 2 দিন 4 দিনে হয়, কনজুগেটেডটা একটু পরে হয়। সো ইট ইজ কল্ড একোলিক স্টুল অর হোয়াইট স্টুল। তার বিলিয়ারি ডাক্ট তৈরি হয়নি, কনজেনিটাল কি বলে বিলিয়ারি অ্যাট্রিসিয়াতে biliary duct তৈরি হয়নি, so there is the pigment that is responsible for the color of the stool is stercobilinogen, that is absent, so the stool will be white. মাদার কি কমপ্লেন করবে, ন্যাপিতে কোনো স্টেনিং হচ্ছে না, বাচ্চা সাদা পায়খানা করে, তার সাথে সাথে জন্ডিস আছে, that defines diagnosis of biliary atresia, so it is called ecolic stool। তার সাথে সাথে টোটাল সিলিয়াম বিলিরুবিন, AST, LT এগুলো বাড়ে, and হচ্ছে hepatic scintigraphy that helps to differentiate between biliary atresia and other causes of neonatal cholestasis. Conjugated hyperbilirubinemia most common cause দুটো, one is idiopathic neonatal hepatitis, another is biliary atresia. So HIDA scan নে আমরা দুটোর মধ্যে differentiate করতে পারি, but most gold standard is liver biopsy. Liver biopsy করলে আমরা for the definite test of conjugated hyperbilirubinemia is, তো ম্যানেজমেন্ট তুই কি করবি,
এখানে আবার একটা কথা, যখন কিছুই করতে পারবো না তখন আমরা কি করি? লিভারটাকেই পাল্টে দিই, সেটা আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্ট। যখন কিছুই করতে পারা যায় না, দেখবি সবকিছুর শেষে এরকম একটা কথা থাকে, সিওপিডি হয়ে লাং খারাপ হয়ে গেছে, কি করবি? লাং ট্রান্সপ্লান্ট করে দিবি, প্রার্থনা করবি, ওই আর কি, ওটাই লেভেল। বা ধর ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, সিভিয়ার ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, কি করবি? কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট। তো so now what are the treatments that is usually done? One is called hepatoportoenterostomy or Kasai's procedure. কসাই, বাংলার কসাই নয়, এটা সায়েন্টিস্টের নাম, কাসাই। So it is called hepatoportoenterostomy. That is usually done if there is, যদি কমপ্লিট বিলিয়ারি অ্যাট্রেসিয়া হয় তাহলে এটা করেও কিছু হবে না। ইফ দেয়ার ইজ পার্শিয়াল বিলিয়ারি অ্যাট্রেসিয়া, হয়তো হেপাটিক, এই তো ঘুমিয়ে এক ঘুম হয়ে গেল, যাই হোক, জেগে ওঠো ভাই, জেগে ওঠো। তো in partial biliary atresia, in what is done is hepatoportoenterostomy, is there is a connection is made between the liver and the small intestine to help to passage the bile through the intestine. যদি একদম কমপ্লিট biliary atresia হয় তাহলে hepatoportoenterostomy তেও কিছু হবে না, but that Kasai's procedure should be done within 2 months of age, because before that, after that, the bile usually accumulates in the liver and irreversible damage of the liver occurs. তারপরে করে লাভ হয় না, লিভার ফেলিওর হতেই থাকে। আর কি করতে পারি? You can give phenobarbital and you can give the low fat high protein diet and other supplementation of vitamin like A, D, E, K, fat soluble vitamin supplementation you can give. Zinc is also given. Medium chain triglyceride, these are given. কেন মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড দেওয়া হয়, কেউ বলতে পারবি? হ্যাঁ, বিকজ আমাদের ফ্যাট হেল্প করতে, ফ্যাট অ্যাবজর্পশনে কে হেল্প করে? বাইল। বাইলের কাজ কি? কোন টাইপ, হ্যাঁ, হুইচ টাইপ অফ ফ্যাট ডাজ নট নিড হেল্প ফ্রম বাইল? মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড। এখানে তো বাইল তৈরি হচ্ছে না, ইন্টেস্টাইনিং আসছে না, তো ফ্যাট অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন কিছুই অ্যাবজর্ব হবে না। উই আর সাপ্লিমেন্টিং দ্য পেশেন্ট উইথ ফ্যাট সলিউবল ভিটামিন and we are also supplementing it with medium chain triglyceride because it does not need help from the bile. So phenobarbital and কি বলে Kasai's procedure is the treatment of choice. End stage liver disease কিছু হলে কিছু করার নেই, লিভার ট্রান্সপ্লান্টেশন।